বিক্রম আর বেতালের কাহিনী তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু এই কাহিনীগুলোর মধ্যে লুকিয়ে আছে কিছু গভীর রহস্য। তাছাড়া গোয়ার মতো একটা গ্রামে বেতালের মন্দিরও আছে, যেখানে তাকে কাল ভৈরবের রূপে মান্যতা দেওয়া হয়। বেতাল একটা খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী পিশাচ ছিল, কারণ সে না তো ছিল মানুষ, না ছিল কোনো পশু। সে তার শক্তি নিজের জন্য কখনোই ব্যবহার করতে পারতো না। এই জন্য সে তার সবচেয়ে আসান শিকার বেঁচেছিল মানুষদেরকে। রাজা বিক্রমাদিত্যর মধ্যে বেতাল তার সবচেয়ে সুন্দর শিকার খুঁজে পেয়েছিল, কিন্তু এই কথাটা কেউ জানে না যে রাজা বিক্রমাদিত্যর আগেও বেতালের শক্তির অপব্যবহার অনেক রাজাই করতে চেয়েছেন। আর এই কাহিনী এমন একটি রাজার যাকে বেতাল তার অভিশাপ দিয়েছিল ভ্যাম্পায়ার হওয়ার অভিশাপ, মানে পিশাচের অভিশাপ। তাই পুরো কাহিনী জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো হ্যালো বন্ধুরা, আমি মিলন, আর শুরু করে চলুন আজকের নতুন আরেকটা পর্ব। আশিস একজন ইয়াং পুলিশ অফিসার ছিল, যার এখনই বারাণসীতে পোস্টিং হয়েছিল। আর এটা সবাই জানেন যে বারাণসীকে দেবলোক মানা হয়, আর অনেক দূর দূর থেকে লোক এসে গঙ্গায় স্নান করতে আসেন। কিন্তু একদিন সকালে আশিসকে ফোন আসে যে গঙ্গার ধারে একটা লাশ পড়ে আছে। আশিস তাড়াহুড়ি করে ক্রাইম সিনের দিকে ওখানে ছুটতে শুরু করে, যেখানে লোকের অনেক ভিড় হয়েছিল, যেটাকে পুলিশরা নিয়ন্ত্রণে আনার জন্য অনেক চেষ্টা করে। এবার আশিসের নজর সেই লাশের দিকে যায়, যা পুলিশের চাকরিতে আজ পর্যন্ত কেউ দেখেনি, যেটা আশিস তার নিজের চোখে দেখছিল। সে দেখছিল লাশের মধ্যে এক টুকরো রক্তও ছিল না, না লাশটা একেবারে চিমসে গেছিল, এমনকি লাশের আশেপাশে এক টুকরো রক্তও ছিল না। শরীরের মধ্যে কোনো আঘাতের চিহ্নও ছিল না, কেবল গলার মধ্যে দুটো দাগ ছিল, যেমন মনে হচ্ছিল সাপে কামড়েছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে এমন কি সাপ আছে যেটা মানুষের পুরো রক্ত চুষে খেয়ে নেয়? এই ব্যাপারটা আশিস খুব গভীরভাবে চিন্তা করছিল। তাছাড়া আশিসের চারপাশের লোকেরা খুবই ভয়ের মধ্যে ছিল, যেখান থেকে একটা বুড়ি মানুষ জোরে চিৎকার করে উঠে বলে, এটা পিশাচ, এটা পিশাচের কাজ। কিন্তু আশিস তো লজিক্যাল মানুষ ছিল, সে এইসব বিষয়ে বিশ্বাসই করতো না। সে মানুষদেরকে শান্ত করায় এবং খুব তাড়াতাড়ি জায়গাটিকে পরিষ্কার করেন, কিন্তু ভিতরে ভিতরে সে অনেক ভয়ের মধ্যে ছিল। আসলে এমন কি পশু আছে যে এইভাবে মানুষের হত্যা করতে পারে? দূর থেকে কালো রঙের চাদর পরে একটা মানুষ সব কিছু তার চোখে দেখছিল। আগের রাত্রে সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, আর এই জায়গাটাও এখন তার জন্য সেফ ছিল না। চাদর পরে থাকা ওই লোকটির নাম রঞ্জিত ছিল। তার দুটো চোখ দেখে মনে হচ্ছিল সে ক্লান্ত হয়েছে, আর শেষ রাত ধরে অনেক সে ভালো ঘুম নিতে পারেনি। রণজিৎ তার আসল নাম ছিল না, কারণ এক সময় সে অনেক বড় রাজা ছিল, যার আসল নাম ছিল রাজা রণজিৎ সিং। সে অনেক বড় মহলে থাকতো এবং সেখানে সে রাজ করত। কিন্তু একটা ভুল আর চিরকালের জন্য এই পৃথিবীর মধ্যে অধিশাপ হয়ে থেকে যায়। না তো সে কিছু খেতে পারতো, না তো সে কিছু পান করতে পারতো, আর কোনো এক জিনিস যদি তাকে শান্ত করতে পারতো, তা হলো মানুষের রক্ত। পশুদের রক্ততে তার কাজ চলে যেত, কিন্তু মানুষের রক্তের কাছে পশু রক্ত মাটির মতো স্বাদ। সে জানতো আজকালকার সময়ে তার মতো মানুষকে ভ্যাম্পায়ার বলা হয়, কিন্তু সে ভ্যাম্পায়ার থেকে অনেক আলাদা ছিল। সে অন্যজনকে কেটে তাকে তার মতো ভ্যাম্পায়ার বানাতে পারতো না, বরং তাকে তো অধিশাপই দেওয়া হয়েছিল। এই পৃথিবীর মধ্যে একা থাকার অধিশাপ। এবার এত বছর কেটে গেছে যে সে তার অতীতের কোনো কিছুই মনে রাখতে পারেনি। পুলিশের গাড়ির আওয়াজে সে আবার প্রেজেন্টে চলে আসে, কিন্তু এবার সে মানুষ ছিল না, বরং একটা রাক্ষস ছিল, যাকে পুলিশরা স্বীকার করছিল। এদিকে আশিস বুঝতে পারছিল না যে এইসব হচ্ছেটা কি, কারণ ওই বডির মধ্যে অন্য কোনো পশু বা মানুষের ডিএনএ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সে অনেক চিন্তায় পড়েছিল যে এই মার্ডারটা কে করেছে, আর সব থেকে বড় কথা হচ্ছে যে কি করে করেছে। তার মস্তিষ্কে সেই বুড়ি মানুষটার কথা এখনো চলছিল, যে নাকি চিৎকার করে বলেছিল পিশাচ। তার জন্য সে এই রকম কেস নিয়ে অনেক পুরনো স্টাডি শুরু করে, যেখানে সে জানতে পারে গত 50 বছর আগে এই রকম ঘটনা আরো অনেক ঘটেছে। কেবল বারাণসীতেই নয়, বরং পুরো ভারতে এই রকম ঘটনা মার্ডারের নোটস ডেটাবেসে রাখা ছিল। 20 বছর আগে এই জায়গাতে সেম এইভাবে মার্ডার হয়েছিল, যেখানে একটা স্পেশালিস্টকে ডাকা হয়েছিল, যার নাম মালিনী ছিল। আর রিপোর্টে লেখা ছিল পরে ডাক্তার মালিনীকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো আর কিছু হিন্ট না থাকায় আশিস ডাক্তার মালিনীর কাছে যায় এবং তাকে সব কিছু জিজ্ঞেস করে এই মার্ডারের ব্যাপারে। ডাক্তার মালিনী আশিসের এই কথা শুনে একদম অবাক হন নেই, এবং বরং সে বলে তার থিওরি একদম সঠিক। এদিকে ডাক্তার মালিনী আশিসের থেকে একদম উল্টো। সে পুরনো জাদুবিদ্যা হরর কাহিনীতে অনেক বিশ্বাসী ছিলেন। তারা অনেক রিসার্চ এবং রহস্যময় তথ্য বের করে ফেলেছিল। ডাক্তার মালিনী আশিসকে বিক্রম এবং বেতালের কাহিনী থেকে সবকিছু বলতে শুরু করলেন। এবং যারা জানেন না তাদের আমি বলি, রাজা বিক্রমাদিত্য অনেক বুদ্ধিমান এবং শক্তিশালী রাজা ছিলেন। একদিন তার কাছে একটা মানুষ আসেন এবং তার কাছে সাহায্যের জন্য অনুরোধ করেন। সে তাকে বলে এখান থেকে অনেক দূরে একটা কবরস্থান আছে, যেখানে মাঝ বরাবর একটা বট গাছ আছে, আর ওই বট গাছে একটা লাশ রাখা আছে, ওই লাশটা তার চাই। রাজা বিক্রমাদিত্য তার কথা মেনে নেয় এবং নিজেই সে লাশটাকে আনার জন্য সেখানে চলে যায়। ওখানে গিয়ে যখন সে লাশটাকে গাছ থেকে নিচে নামায় এবং তার কাঁধে রাখে, তখন লাশটার মধ্যে প্রাণ ফিরে চলে আসে। আসলে বেতালের নামে এক অনেক শক্তিশালী পিশাচ ওই লাশের মধ্যে বসবাস করত, এবং সে রাজা বিক্রমাদিত্যকে তার
সাহসের জন্য অনেক প্রশংসা করলেন এবং বেতাল তাকে বলল যে রাজাকে ভূত পিশাচের গল্প সে শোনাবে এবং সেখান থেকে সে তাকে প্রশ্ন করবে এবং রাজাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। রাজা যদি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে রাজার মাথা ফেটে যাবে, কিন্তু রাজা যদি প্রশ্নের উত্তর সঠিক দেয় তাহলে বেতাল আবার ওই বট গাছের লাশের মধ্যে চলে যাবে। রাজা এইভাবে বেতালের 24টি কাহিনী শুনলো এবং সেখান থেকে তার প্রত্যেক প্রশ্ন উত্তরকে সঠিক দিল এবং প্রত্যেকবার সঠিক উত্তর দেওয়ার সাথে সাথে বেতাল ওই লাশের মধ্যে বট গাছে চলে যায় আর প্রত্যেকবার রাজা তাকে ওই বট গাছ থেকে নামিয়ে তার পিঠে রেখে নিয়ে যেতে লাগে। রাজা যখন 25 বারের মতো তাকে গাছ থেকে নামাতে যায় তখন বেতাল রাজার ধৈর্য দেখে অনেক খুশি হয় এবং তাকে বলে ওই মানুষটা বেতালের শক্তির অপব্যবহার করতে চেয়েছিল, তার জন্য সে রাজার কাছে সাহায্যের জন্য গিয়েছে। রাজা বিক্রমাদিত্য এইসব কথা শুনে তার রাজ্যে আবার ফিরে আসে এবং ওই মানুষটাকে বন্দি বানিয়ে তার কারাগারে রেখে দেয়। এরপর কেউ জানতে পারেনি যে ওই বেতালের সাথে কি হয়েছে বা সে কোথায় আছে। ডাক্তার মালিনী আশিসকে বলেন যে রাজা বিক্রমাদিত্যের আগেও অনেক রাজা এসেছিল যারা বেতালকে তার পিঠে ওঠানোর চেষ্টা করেছে এবং তাদের মধ্যে ছিল একজন রাজা রণজিৎ সিং। রাজা বিক্রমাদিত্যর মতো রণজিৎ সিং যখন বেতালকে তার পিঠে চাপায় এবং তখন তাকে একটা প্রশ্ন করেন বেতাল যে মনে করো রাগের মাথায় এসে তুমি একটা খুনিকে মেরে ফেললে, কিন্তু আইন তোমার বদলে ওই খুনির ভাইকে ধরে ফেলেন এবং তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিয়ে দেয়, তাহলে এই পরিস্থিতিতে সব থেকে বড় পাপ কে করলো, ওই খুনি না আইন যে শাস্তি দিল, আর না তুমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনছিলে? রাজা রণজিৎ সিং এখানে বলেন যে আইন এখানে সব থেকে বড় দোষী, কারণ বিনা কোনো কিছু দোষ পেয়ে এসে তাকে সাজা দিয়ে দিল। এখানে তার প্রশ্নের উত্তর শুনে বেতাল অনেক জোরে জোরে হাসতে লাগলো এবং তাকে বলল আর তুমি তুমি কি এখানে কোনো দোষ করোনি? তুমি যে সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে অন্যায় হওয়া দেখছিলে, এখানে সব থেকে দোষী হচ্ছ তুমি। এরপর বেতাল রাজা রণজিৎ সিংকে একটা অভিশাপ দেয় যে সে এই পৃথিবীতে একটা রাক্ষস হয়ে ঘুরে বেড়াবে। সে সূর্যের আলো কখনো দেখতে পাবে না, না তো সে খেতে পারবে, না তো সে পান করতে পারবে, কেবলমাত্র মানুষের রক্তই তাকে শান্ত করতে পারবে। ডাক্তার মালিনী আশিসকে বলেন যে তখন থেকে আজ পর্যন্ত রণজিৎ সিং এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন এবং মানুষদেরকে মেরে তাদের রক্ত পান করে তার তৃষ্ণা মেটাচ্ছে। আশিস ডাক্তার মালিনীকে বলেন তাকে কি আটকানো যাবে না? তখন ডাক্তার মালিনী আশিসকে বলেন রণজিৎ সিং প্রত্যেকদিন শিকার করেন না, এর আগে সে শিকার করেছিল পূর্ণিমা রাত্রে এবং নবরাত্রি রাত্রে। মনে হয় রণজিৎ সিং কেবল শক্তিশালী দিনগুলিতে তার শিকার করেন, হয়তো সেই দিন তার খিদে হয়তো সব থেকে বেশি থাকে। ডাক্তার মালিনী একটা অনুমান করে বলেন যে এরপরে শিকার হয়তো দীপাবলির দিনে সে করবে, কারণ সেখানে দেবঘাটে অনেক লোক থাকবে এবং লাখের সংখ্যায় দিয়া জ্বালানো হবে, আর এই মুহূর্তটাই রণজিৎ সিং এর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হবে। তাই দ্বীপের ব্যাপারে সবকিছু জানে, যাতে রাজা রণজিৎ সিং আশিসকে বলে সে সব ঘটনা জানে না। আসলে একদিন রাজা রণজিৎ সিং রাগের মাথায় এসে তার নিজের ভাইকে খুন করে ফেলেছিল, কারণ তার ভাই রণজিৎ সিংকে মেরে তার সাম্রাজ্য নিজের করতে চাইছিল, কিন্তু এই দিকে লুকিয়ে রণজিৎ সিং তার ভাইকে খুন করে ফেলে আর এই দোষ একটা সে সৈনিকের উপরে সে চাপিয়ে দেয় আর শেষে ওই সৈনিকটার মৃত্যুদণ্ড হয়। এইসব জিনিস রণজিৎ সিং সব চুপচাপ বসে দেখছিল। আসলে বেতাল রাজাকে একটা প্রশ্ন করেছিল, সেটা রণজিৎ সিং এর সত্যতা প্রকাশ করেছিল আর তার জন্য তাকে এত বড় শাস্তি পেতে হয়। তাই রণজিৎ সিং আশিসকে বলে বেতালের অভিশাপ থেকে বাঁচার একটাই উপায়, আপনি চুপচাপ বসে সমাজের অন্যায়কে অদেখা করবেন না। এটা বলার পর রণজিৎ সিং এর চোখ জ্বলতে শুরু করে, মনে হচ্ছিল সে তার কয়েকশো বছরের প্রশ্নের উত্তর পেয়ে গেছে এবং সে আশিসকে কথা দেয় সে আর কোনোদিন মানুষের শিকার করবে না। আশিস রণজিৎ সিং এর শব্দে একটা সত্যতা খুঁজে পায় এবং সে তার উপর ভরসা করেন এবং সে তার শক্তির ব্যবহার এবার থেকে ভালো কাজের জন্য সেই করবে। এর পরের মাস থেকে ক্রাইম রেট একদম কমতে থাকে এবং ক্রিমিনালরা ভয়ে ভয়ে নিজে থেকেই থানায় এসে সারেন্ডার হয়ে যাচ্ছিল। বলা হয় যে রাজা রণজিৎ সিং বেতালের অভিশাপে এখনো পর্যন্ত পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখন সে মানুষের শিকার আর করে না, বরং সে তার শক্তির ব্যবহার ওই সব ক্রিমিনালদের শাস্তি দেওয়ার কাজে লাগায় যারা সমাজের অন্যায় এবং অত্যাচার করেন। তো বন্ধুরা, এটাই ছিল বিক্রম এবং বেতালের কাহিনী। আশা করছি কাহিনী আপনাদের ভালো লেগেছে। তো কাহিনী যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট করুন যে আপনারা কোন টপিকে আরও কাহিনী শুনতে চান। আমি অবশ্যই আপনাদের সামনে সেই ভিডিওর নিয়ে আসবো। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে দেখা করব পরের ভিডিওতে, আর আপনারা এখন দেখতে থাকুন গল্প ঘর।